বৈঠক শেষে লোকসভা স্পিকারের কাছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম, কিছুক্ষণ আগে থেকে দেখাচ্ছিলাম যে স্পিকারের বাড়ির সামনেই অপেক্ষা করছেন সকলে। তার কারণ স্পিকারের বাড়িতেই যাওয়ার কথা আজকে বিদ্রোহী সাংসদদের। ওম বিড়লার বাসভবনে কাকলি শতাব্দীর আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় লাগাতার সেখান থেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, তুমি বারবার বলছিলে যে কেন স্পিকারের বাড়ির সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, সংবাদ মাধ্যম দাঁড়িয়ে রয়েছে। আজই সেই ঘটনাক্রম ঘটতে পারে যেমনটা অনুমান করা হচ্ছিল। কে কে আসছেন আর কি কি দেখলে এখন? দেখো, এখন ঘড়ির কাঁটায় 6:58, 6:42-এ এই গেট দিয়েই তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের দল তারা পৌঁছে গিয়েছেন এবং যাদের সঙ্গে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি একটি আলাদা গাড়িতে ঢুকেছেন এবং অন্যান্যরা সবার শেষে পৌঁছেছেন দেব। এবং এখনও পর্যন্ত খলিলুর রহমান এবং আবু তাহের তারা আসছেন, তারা ফ্লাইটে আছেন বলে সূত্র মারফত আমরা খবর পেয়েছি। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে খবর আমরা গত 2 ঘন্টা ধরে একটার পর একটা নাটকীয় মোড় আমরা দেখাচ্ছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি TV9 বাংলার ক্যামেরার সামনে জানিয়েছেন যে তিনি এখনও পর্যন্ত স্বাক্ষর করেননি। তিনি জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না শুভেন্দু অধিকারী আসছেন, যতক্ষণ পর্যন্ত না শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কথা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি স্বাক্ষর করবেন না। অথচ 24 ঘন্টার ব্যবধানে তিনি পরপর দুবার ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছেছেন, সেখানে তিনি বৈঠক করেছেন এবং আমরা তাকেও দেখলাম যে তিনি ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে তার অন্যান্য সতীর্থ সাংসদদের সঙ্গে তিনিও এসে পৌঁছলেন এই 20 নম্বর আকবর রোড অর্থাৎ স্পিকার ওম বিড়লার বাসভবনে। আমাদের কাছে যে খবর এই মুহূর্তে রয়েছে যে আনুষ্ঠানিকভাবে স্পিকারের কাছে এখন আবেদন জানানো হচ্ছে, অর্থাৎ চিঠিতে আগেই সই করা হয়ে গিয়েছে। এই চিঠি এবারে স্পিকারের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের অর্থাৎ এই যে বিক্ষুব্ধ সাংসদদের 20 জনের দল, তারা যে প্রকৃত তৃণমূল, তাদেরকে সেই প্রকৃত তৃণমূল হিসেবে স্পিকার রেকগনাইজ করুন। আমাদের নজর যেদিকে থাকবে যে এই যে বিক্ষুব্ধ সাংসদদের আলাদা ব্লক, তাদেরকে প্রকৃত তৃণমূল হিসেবে যদি বা কনসিডার করা হয়, সেই দলের নেতা কে হন। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা প্রশ্ন করি, তিনি যে উত্তর দিয়েছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে কাকলি প্রথম থেকে সমস্ত কাজ করেছে, কাকলি প্রথম থেকে সমস্ত উদ্যোগ নিয়েছে, যদিও আমার উপরে চাপ দেওয়া হচ্ছে, আমি কি করব এখনো পর্যন্ত বুঝতে পারছি না। অর্থাৎ দলের অধিকাংশ সাংসদ যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাইছেন তা তার বক্তব্য থেকেই স্পষ্ট। আমাদের হাতে ইতিমধ্যেই যে বৈঠকের অভ্যন্তরে ছবি এসে পৌঁছেছে, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কথাটা তুমি বলছিলে যে কি বলেছেন, এই ব্লকের নেতৃত্বে কে থাকতে পারেন, শুনুন একবার। অবস্থান আমি নিচ্ছি, অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। আমার দেওয়ার ইচ্ছে নেই। এটা কাকলি খুব উদ্যোগ নিয়েছে প্রথম থেকে, কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। দাদা, কালকে আপনার অমিত শাহের সাথে দেখা হয়েছে, কেমন ছিল সেই দেখা? কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা পজিটিভ দেখা? হ্যাঁ, ভাবছিলাম 10 মিনিট হবে, 30 মিনিটে শেষ হবে, 60 মিনিট পরে আবার চাইলো 70 মিনিট পরে শেষ হবে। আচ্ছা, তো আপনি দাদা আগামীকাল আপনি যাচ্ছেন তো, মানে আপনি স্পিকারের কাছে যাচ্ছেন তো আগামীকাল? স্পিকারের কাছে যাচ্ছেন? না, আমি এখনো সই করিনি। আচ্ছা, আমি শুভেন্দুকে বলেছিলাম তুমি এসে উপস্থিত হলে তবেই সই করবো। আচ্ছা, তো দুপুর পর্যন্ত আমাকে বলেই যাচ্ছিল যে আমি আজকে আসতে পারছি না, আপনি সইটা করুন। কিন্তু আমার কাছে এখন শেষ মুহূর্তে খবর এসছে বোধ হয় রাত্রিবেলায় আসছে। তো শুভেন্দু অধিকারীর সাথে দেখা হবে আপনার? মনে হচ্ছে হবে রাত্রে ডিনারে। সংসদীয় এই ব্লক তৃণমূল কংগ্রেসের তারা উপদেষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন। আবার আপনারা দেখেছেন পরিষদীয় মানে বিধানসভায় যে ব্লক তৈরি হয়েছে আলাদাভাবে, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে পরামর্শদাতা হিসেবে, উপদেষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুন। শুনুন।
মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। আসলে এই ঘটনার পরতের পর পরত কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন, আমি আরো একবার সেটা বলি যে বিদ্রোহী সাংসদরা ওম বিড়লা মানে স্পিকার ওম বিড়লার কাছে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ তারা আগেই ওম বিড়লার কাছে চলে গেলেন। কোন দুই সাংসদ চলে গেলেন? সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। তাসের ঘর তৃণমূল যখন তখন দিল্লিতে টান টান এই নাটক, একদিকে যখন ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক তৃণমূলের বিদ্রোহী সাংসদদের, ঠিক তখনই আচমকাই স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছে গেলেন তৃণমূলের দুই সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ। তারা সংবিধান অনুযায়ী একই দলের মধ্যে দুটি ব্লক করা যায় না, এই বিষয়টা উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, হঠাৎ করে তাদের দুজনের ওম বিড়লার কাছে চলে যাবে এবং তারা এক্স্যাক্টলি কি জানালেন ওম বিড়লা স্পিকারের কাছে বিদ্রোহী সাংসদরা যাওয়ার আগে? মানে সংবিধান আইন অনুযায়ী কি বললেন তারা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, ঘটনার প্রতি মুহূর্তে নাটকীয় মোড় হচ্ছে। যখন বিক্ষুব্ধ সাংসদরা তারা এসে পৌঁছবেন, কারা এসে পৌঁছবেন, এই গেটের ওপারে যারা সিকিউরিটি রয়েছেন তাদের কাছে একেবারে পূর্ণাঙ্গ তালিকা এসে পৌঁছয়, তখনই হঠাৎ করে এখানে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তারা বিনা অ্যাপয়েন্টমেন্টে পৌঁছে যান এবং তারা গেটের কাছে এসে স্পিকারের সঙ্গে দেখা করতে চান। যারা এখানে সিকিউরিটি রয়েছেন তারা ভেতরে তাদেরকে ঢুকতে দেন এবং স্পিকারের বাসভবনে তার অফিস পর্যন্ত তাদেরকে যেতে দেন। তারা স্পিকারের সঙ্গে দেখা করতে পারেননি, কারণ বিনা অ্যাপয়েন্টমেন্টে দেখা হওয়া সম্ভব নয়। কিন্তু অফিসে গিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি তারা পৌঁছে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিতে কোন ডেজিগনেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন? তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা হিসেবে তিনি চিঠি লিখেছেন এবং তার বক্তব্য সেই চিঠিতে যে এই ক্ষেত্রে কোনো একটি রাজনৈতিক দলের দুটি ব্লক সংসদের অভ্যন্তরে কখনোই হওয়া সম্ভব নয়। তার পাশাপাশি তারা কি জানিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠিতে জানিয়েছেন এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি স্পিকারের অনুমোদনে সাধিত হয় তাহলে তা পার্লামেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনের সম্পূর্ণ বিরোধী হবে এবং তার পাশাপাশি কি তা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক এবং সবথেকে বড় কথা অসাংবিধানিক হবে, অর্থাৎ তার সংবিধান সম্মত নয়। 10th শিডিউলে এ ধরনের কোনো প্রভিশন নেই বলে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ স্পিকারের কাছে আগাম এই চিঠি পৌঁছে দেওয়ার অর্থ কি? তুমি সঙ্গে থাকো, স্পিকার যা যা পদক্ষেপ করবে। কুণাল ঘোষ বেরোলেন কিছুক্ষণ আগে, কি বলছেন তিনি শুনবো আমরা। তাদের সইগুলো কে করলো? একটু बैठक रखा है दादा, तदंत के साथ में क्या हुआ आपका साथ? तदंत में इंटरोगेशन हुआ और क्या होगा? দিল্লিতে বিদ্রোহী সাংসদদের সংখ্যা বাড়ছে দিল্লিতে। আপনারা শুনছিলেন সই জালিয়াতি মামলায় আজকে কুণাল ঘোষকেও ডাকা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে কি মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে, এই প্রশ্নগুলো ছিল। আর সেখানে কুণাল ঘোষ তিনি বলেন যে সাক্ষী হিসেবেই বয়ান রেকর্ড হয়েছে, এটা তার দাবি যে তাকে সাক্ষী হিসেবে আজকে ডাকা হয়েছিল। তিনি বলছেন ইন্টারোগেশন হয়েছে। বিদ্রোহী সাংসদদের সংখ্যা বাড়ছে দিল্লিতে। কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ সেই জালিয়াতি কাণ্ডে এবং কুণাল ঘোষ যেটা দাবি করেছেন যে সাক্ষী হিসেবে তার বয়ান রেকর্ড করা হয়েছে, অর্থাৎ সেদিন বিধায়করা যারা সই করেছেন সেখানে বা ক্যাপিটাল লেটারে সই, যেগুলো নিয়ে মূলত বিতর্ক, বিধায়করা বলেছেন না।
তাহলে কে সই করলো? রেজলিউশন বুক বা রেজলিউশন কপি সেটাই বা কোথায়? এই প্রশ্নগুলোই সিআইডির কাছে রয়েছে, সেগুলি উত্তর খোঁজার চেষ্টা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল দ্বিতীয়বার, তিনি হাজির হয়েছেন সিআইডির কাছে, আর কুণাল ঘোষকেও ডাকা হয়। বসানো হয়েছিল সামনে বসানো হয়েছিল সামনে বসানো হয়েছিল তিনি বলছেন হ্যাঁ মুখোমুখি বসানো হয়েছিল, অর্থাৎ অভিষেক যে খবর আমরা বারবার সূত্র মারফত আপনাদের জানিয়েছিলাম যে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় মুখোমুখি বসাবে সিআইডি। সেদিন কি হয়েছিল, ছিলেন কি না, যাদের সই আছে সেই সইয়ে অনেকে বলছেন যে তারা ছিলেন নাই, বয়ান একাধিক বিধায়ক সিআইডির কাছে দিয়েছে, তার সত্যতা কতটা, এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি দুজনকে বসিয়ে জেরা করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে বলা হচ্ছিল। সুজয়, কুণাল ঘোষ তো মাথা নাড়লেন যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কি তথ্য পাচ্ছ তুমি? আর দেখো, তদন্তকারীদের এটাই কৌশল ছিল যে দুই সাক্ষীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার তদন্তে সহযোগিতা করেননি, সঠিক উত্তর দেননি, তাই অপর সাক্ষী যিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন তাকে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা, অর্থাৎ কনফ্রন্ট করা। কনফ্রন্টেশনের মাধ্যমে সঠিক সত্য সামনে আসবে তেমনটাই তদন্তকারীরা মনে করছিলেন, এবং সে কারণেই আজকে মুখোমুখি বসিয়ে একসঙ্গে বসিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেই জিজ্ঞাসাবাদ পর্ব বেশ কিছু সময় চলেছে বলে আমরা জানতে পারছি। আমরা কিছু সময় আগে দেখলাম 3.5 ঘন্টা পর কুণাল ঘোষ তিনি বেরিয়ে গেলেন, তিনি সম্মতি জানালেন যে তাকে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন দেখার কুণাল ঘোষ যে তথ্য দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বা পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিয়েছে বা বয়ান দিয়েছে দুজনকে একসাথে বসে জিজ্ঞাসাবাদের সময়, সেক্ষেত্রে কোথায় কার বক্তব্যে কতটা অসঙ্গতি আছে সেটাই তদন্তকারীরা এরপর অ্যানালিসিস করবেন, সেটাই যাচাই করবেন। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় কতক্ষণে বেরোন, তার পরবর্তী ধাপে এই অ্যানালিসিসটাই তদন্তকারীরা করবেন যে দুজনের বক্তব্যে কোথায় মিল রয়েছে, কোথায় অমিল রয়েছে, কোথায় অসঙ্গতি রয়েছে, কোথাও কেউ কোনো তথ্য চাপার চেষ্টা করছেন কিনা, রেজলিউশনের কপি সংক্রান্ত বিষয়ে কুণাল ঘোষের কি বক্তব্য, সেগুলো একের পর এক মিলিয়ে দেখা হবে। সুজয়, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আপনাদের একদিকে যেমন দেখাচ্ছি যে কুণাল ঘোষ 3.5 ঘন্টা পরে ভবানী ভবন থেকে বেরিয়েছেন, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনেই আছেন। 7 ঘন্টারও বেশি সময় পার, এখনো পর্যন্ত ভবানী ভবনে সিআইডির কাছে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 7.5 ঘন্টা সময় হয়ে গিয়েছে, আর তারপরে গিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ 3.5 ঘন্টা মতো ছিলেন, তিনি বেরিয়ে এসেছেন এবং তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেই তিনি বলেন যে হ্যাঁ তাকে মুখোমুখি বসানো হয়েছিল, তিনি সম্মতি জানান। আর এই জায়গাতেই খুব যে কোনো তদন্তকারী এজেন্সির কাছে যখন এই মুখোমুখি জিজ্ঞাসাবাদের বিষয়টি আসে, দু তরফের ওপরে নিশ্চয়ই একটা স্নায়ুর চাপ থাকেই, কারণ একে অপরের যা তথ্য সেটা ক্রস চেক করা এবং কে কি বলছেন সেটা একদম সামনে চলে আসা, এই কৌশল খানিকটা দুজনের ওপরেও প্রেশার ক্রিয়েট করে যাতে তারা তাদের যে বক্তব্য কোনোভাবে কন্ট্রাডিক্ট করছে কিনা, একে অপরের সঙ্গে কোনো উল্টো মন্তব্য করছেন কিনা, বিপরীত কোনো মন্তব্য করছেন কিনা, এই প্রশ্নগুলো এই বিষয়গুলো উঠে আসে। এবং এই জায়গাতেই এই কৌশল সিআইডির তরফ থেকে নেওয়া হচ্ছে, কারণ দুজনকেই আজকে ডাকা হয়েছে এবং শুধুমাত্র আলাদা আলাদা জিজ্ঞাসা করা হয়েছে এমনটা নয়, তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একেবারে কুণাল ঘোষকে যখন এই প্রশ্ন করা হয় তিনি ঘাড় নেড়ে সম্মতি জানান যে তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসা করেছেন সিআইডি তদন্তকারীরা। এই সই জালিয়াতি কাণ্ডে একাধিক বিধায়ক তারা বলেছেন যে তারা উপস্থিত ছিলেন না, অথচ তাদের সই সেখানে আছে, ক্যাপিটাল লেটারে সই করা হয়েছে, এটা কি করে সম্ভব, এই প্রশ্ন তোলা হয়েছে। এবং সিআইডি বারবার যে জায়গাটায় তাদের প্রশ্ন রেখেছে যে রেজলিউশন কপি যেটা থাকার কথা, সেই রেজলিউশন কপি কোথায় গেল,
সেই রেজলিউশন কপি জানি না বলে আগের বার উত্তর দিয়েছিলেন বলেই আমরা সূত্র মারফত জানতে পেরেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই উত্তর দিতে গিয়ে মেজাজও হারিয়েছেন বলে সূত্রের খবর। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই যে মুখোমুখি জিজ্ঞাসা করা, এটা একটা তো কৌশল যে কোনো তদন্তকারীদের কাছেই, কারণ একটা স্নায়ুচ্ছাপ দুপক্ষের কাছেই থাকে, একই ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি আজকে, এবং কুণাল ঘোষের সেই অংশটা আপনাদের আরো একবার দেখাবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ মুখোমুখি সিআইডি তাদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আর একবার দেখাবো সেই সময় আর বাইরে বেরিয়ে এসে কি বলেছে। अच्छा और कुछ बोले সামনে বসানো হয়েছিল কোনো অন্যায় করলে আমি সহযোগিতা করেছি সামনে বসানো হয়েছিল কোনো অন্যায় করলে আমি সহযোগিতা করেছি।